আসসালামু আলাইকুম। আজকে এমসিকিউ সলভিং ক্লাসের আমাদের ফিজিক্স যেটা ছিল সেটা হচ্ছে অধ্যায় 2 অর্থাৎ গতি অধ্যায়ের আমরা ক্লাস নেব। এমসিকিউ সলভিং ক্লাসে যেটা আমাদের ছিল সেটা হচ্ছে গতি অধ্যায়। গতি অধ্যায়ের যে সকল এমসিকিউ আছে সেগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। তো চলো আমরা একটু শুরু করি। প্রথমে দেখো এখানে বলছে যে কোনো বিন্দুর অবস্থান বলতে আমরা কী বুঝি? কোনো বিন্দুর অবস্থান বলতে আমরা কী বুঝি? বিন্দুটি। আচ্ছা ঠিক আছে, আমি এর আগেও বলেছি প্রথম ক্লাসে যে আমরা প্রসঙ্গ কাঠামো জিনিসটা তোমাদের পড়াইছিলাম, তাই না? প্রসঙ্গ কাঠামো কী ছিল? আমাদের দুটি এক্সিস ছিল, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ, এবং এখানে বলছিলাম কোনো একটা বিন্দুর অবস্থান বোঝানোর জন্য আমরা কী করতাম? কোনো একটা সার্টেন পয়েন্ট কল্পনা করতাম এবং সেই সার্টেন পয়েন্ট থেকে মূল বিন্দু থেকে, এটা কি আমাদের ছিল? এটা হচ্ছে আমাদের অরিজিন বা মূল বিন্দু ছিল। মূল বিন্দু থেকে আমাদের নির্দিষ্ট দিকে একটা ডিস্টেন্স, তাই না? এটা আমরা বলেছিলাম। তার মানে অ্যান্সারটা কত আসবে? দেখো, প্রসঙ্গ বিন্দু হতে কোনো দিকে কত দূরে অবস্থিত, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার আসবে। আচ্ছা, যে নির্দিষ্ট বিন্দুর সাপেক্ষে অন্য একটি বিন্দু বা বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাকে কি বলে? যার সাপেক্ষে তুমি নির্ণয় করবে তাকে আমরা কি বলে? প্রসঙ্গী বিন্দু। বুঝছো? যার সাপেক্ষে আমরা নির্ণয় করতে তাকে আমরা বলতেছি কি? প্রসঙ্গ বিন্দু। চলন্ত ট্রেন লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তি সাপেক্ষে চলন্ত ট্রেন লাইনের, আচ্ছা ঠিক আছে, চলন্ত ট্রেন লাইনের বেগটা কি হবে? আপেক্ষিক গতিশীল হবে। এটা এই চলন্ত রেল লাইনের পাশে দাঁড়ানো ব্যক্তি, চলন্ত রেল লাইন বলতে বোঝাচ্ছে তোমার তো রেল লাইনে গিয়েছো, তাই না? তো যখন রেল লাইন একটা চলাতে শুরু করে তখন তুমি যখন এখানে দাঁড়িয়ে থাকো তখন রেলটা গতিশীল মনে হয়, তাই না? তোমার সেই গতিটা হয় আপেক্ষিক গতি। এটা তোমরা ডিটেলসে পড়বো, তোমরা এইচএসসি যখন পড়বো তখন তোমরা ডিটেলসে পড়তে পারবা। এখন আপাতত মুখস্থ করো যে আপেক্ষিক গতিশীল। চলন্ত ফ্যানের সুইচ বন্ধ করে দিলে ফ্যানের পাখার গতি কোন ধরনের ঘূর্ণন? এটা কিন্তু আর আগেও পড়ছি যে ঘূর্ণন গতি, বিভিন্ন প্রকার গতির ভিতরে আমরা পড়ছিলাম যে ঘূর্ণন গতি বিভিন্ন ধরনের। পর্যাবৃত্ত গতি কি? অর্ধেক একদিকে বাকি অর্ধেক অন্যদিকে। স্পন্দন গতি কি? আমাদের সরলরেখা একটু হয়, একটু হালকা সরলরেখা হয়ে যায়, তাই না? এরকম পেন্ডুলামের ক্ষেত্রে আর কি। তারপর চলন গতি, চলন যেদিকে খুশি সেদিকে চলতে পারে সেটাকে আমরা বলি চলন গতি। আচ্ছা ঠিক আছে, এরপরে গেছে ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে, ঘূর্ণায়মান চাকা বিবেচনায় না আনলে সোজা পথে এগিয়ে যাওয়া একটি গতি, গতিটা কি? সোজা পথে এগিয়ে যাওয়া গতিটা হচ্ছে আমাদের চলন গতি। তাহলে যদি ঘূর্ণায়মান না হয়, যদি চাকাটা যদি না ঘোরে, তাহলে সোজা দিকে এগিয়ে যাওয়া মানে চলন গতি, আর যদি ঘুরে তাহলে সেটাকে আমরা কি বলতাম বলো তো? ঘূর্ণন গতি বলতাম। আচ্ছা ঠিক আছে, তো প্রচুর পড়া আছে তাই একটু তাড়াতাড়ি পড়াতে চেষ্টা করছি। যদি কিছু না বুঝে থাকো তাহলে কমেন্ট করো, সমস্যা নেই। একটি বাক্সকে ধাক্কা দিলে এটি না উল্টে যে গতি লাভ করে সেটাকে আমরা বলি, যদি উল্টিয়ে যেত, উল্টে উল্টে যদি গতি হতো সেটাকে আমরা বলতাম ঘূর্ণন গতি। যদি না উল্টে তার মানে সেটাকে চলন গতি অবশ্যই। তারপরে কি আছে 7 নম্বরে? নিচের কোনটি চলন গতির সম্ভাব্য উদাহরণ? নিচের কোনটি চলন গতির সম্ভাব্য উদাহরণ? তো চলন্ত ট্রাকের গতি। এখন দেখো চলন্ত ট্রাকের গতি কি হয়? চলন্ত ট্রাকের গতি হচ্ছে আমাদের চাকা বিবেচনা নেই কিন্তু। চলন্ত ট্রাকের গতিতে কিন্তু চাকাটা বিবেচনা নেয়, শুধু একটা ট্রাক নিয়ে আলোচনা করছে, তাই না? যদি বলতো চলন্ত ট্রাকের চাকার গতি তাহলে সেক্ষেত্রে কিন্তু ঘূর্ণন গতি সেটা হয়ে যেত। তার মানে এখানে হচ্ছে কি আমাদের চলন্ত ট্রাকের গতি। ঘড়ির কাঁটার গতি এটা বোঝা যাচ্ছে ঘূর্ণন গতি। বৈদ্যুতিক পাখার গতি এটা ঘূর্ণন গতি। লাটিমের গতি এটা ঘূর্ণন, কারণ এগুলো কি ঘোরে, ট্রাক তো আর ঘুরে না, তাই না? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। আচ্ছা ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। একটি শিশু দোলনায় দোল খাচ্ছে, শিশুটির ক্ষেত্রে নিচের কোনটি সঠিক? আচ্ছা, যেহেতু দোলনায় দোল খাচ্ছে তার মানে আমার বলছে বাকি অর্ধেক একদিকে আর এক অর্ধেক একদিকে, মানে সড়ক সংক্ষেপে বলতে তার মানে এটা হচ্ছে পর্যায়বৃত্ত গতি। তো পর্যায়বৃত্ত গতির ক্ষেত্রে আমরা কি বলছিলাম? যে যদি দেখা পেন্ডুলাম আমরা কল্পনা করি, পর্যাবৃত্তর গতির ক্ষেত্রে আমাদের এই পয়েন্টটাকে আমরা কি বলতেছিলাম? সর্বোচ্চ বিস্তার, তাই না? পয়েন্টটাকে বলছিলাম সর্বোচ্চ বিস্তার। এখান থেকে আমাদের এই পর্যন্ত যায় আর কি সর্বোচ্চ বিস্তার। তার মানে এখানে দেখো সর্বোচ্চ উচ্চতায় গতিশক্তি সবচেয়ে বেশি। সর্বোচ্চ উচ্চতায় যখন যায় সে কিন্তু গতিশক্তি কোনো লাভই করে না। সর্বোচ্চ উচ্চতায় কিন্তু কোনো গতিশক্তি থাকে না। তারপর কিন্তু সাম্যাবস্থায় বেগ সবচেয়ে কম না? সাম্যাবস্থায় মানে এই পয়েন্টে বেগ সবসময় ম্যাক্সিমাম হবে। এর আগেও বলছি কিনা আমার মনে নেই। তবে সাম্যাবস্থায় বেগটা সবসময় সর্বোচ্চ হয়। সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ, ত্বরণ সর্বনিম্ন। এগুলো তোমাদের বলা হয়েছে কেন? তারপরে কি হচ্ছে? সাম্যাবস্থা হতে যে কোনো দিকে বিভব শক্তি বৃদ্ধি পায়। আচ্ছা, এখানে একটু দেখো, সাম্যাবস্থান থেকে যত উপরের দিকে যাওয়া যায়, মানে এই দিক বরাবর যখন যাওয়া যায়, দেখো উচ্চতা বেড়েছে। বিভব শক্তি কিসের উপর নির্ভর করে? হাইটের উপর নির্ভর করে। দেখো, বিভব শক্তি মানে কি? ইপিএইচ, ইপি সমান সমান এমজিএইচ, সরি এমজিএইচ, উচ্চতার উপর ডিপেন্ড করে। উচ্চতা যত বাড়বে আমার বিভব শক্তি তত কি বাড়বে। তার মানে এই সাম্যাবস্থার পয়েন্ট থেকে যত উপরের দিকে তুমি যাবা, মানে যত উপরের দিকে যাবা তত দেখো উচ্চতা বেড়ে যাচ্ছে, উচ্চতা কিন্তু বেড়ে যাচ্ছে। যত উচ্চতা বাড়ছে তার মানে কি বিভব শক্তি কি হচ্ছে? বাড়তেছে। তার মানে এটাই সঠিক, ঘ নম্বরটা।
আর এটা কী বলছে, সাম্যাবস্থান হতে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কম। সাম্যাবস্থান হতে সর্বোচ্চ উচ্চতায় মোট শক্তি কম। সাম্যাবস্থানে এই পয়েন্ট হতে আমার কী বলছে, সর্বোচ্চ উচ্চতায় এই উচ্চতায় মোট শক্তি কম না, শক্তি না, তোমার হচ্ছে এইখানেও যে পরিমাণ শক্তি থাকবে এইখানেও তোমার সেই পরিমাণ শক্তি থাকবে, দুটার শক্তি হচ্ছে সেম থাকবে। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এবার কি বলছে, স্প্রিংয়ে ঝোলানো দুলতে থাকা বস্তুর গতি কীরকম, এটা তো আমরা বলেইছি তাই না, পর্যাবৃত্ত গতি। এটা কি বলা লাগে আর, পর্যাবৃত্ত গতি। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি, আছে এটাই। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া বস্তুর গতি কোনটি, আর স্প্রিংয়ে ঝুলানো দুলতে থাকা বস্তুর গতি। দুলিয়ে দেওয়া বস্তুর গতি মানে হচ্ছে সরল স্পন্দন গতি, মানে সিম্পল হারমোনিক মোশন। স্প্রিং থেকে দুলিয়ে দেওয়া, আমরা কিন্তু বলছিলাম যে কোনো একটা স্প্রিং আছে, সো স্প্রিংয়ে আমাদের একটা বস্তু দিয়ে দিছে, সো এই বস্তুর যে ঘূর্ণন, মানে এই বস্তুকে যদি আমরা টান দিয়ে ছেড়ে দিই, বস্তুর যে গতি সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। সেটা হচ্ছে পর্যাবৃত্ত গতি। এখন পর্যাবৃত্ত গতিটি আর একটা ফর্ম ছিল কি, সরল সন্ধিত স্পন্দন গতি, মানে পর্যাবৃত্ত গতির একটা ফর্ম, পর্যাবৃত্তের একটা ফর্ম হচ্ছে কি সিম্পল হারমোনিক মোশন, মানে সিম্পল হারমোনিক মোশন, সরল সন্ধিত স্পন্দন গতি, এটারই একটা ফর্ম। যেহেতু এখানে আমাদের অপশনে দেওয়া নাই যে সিম্পল হারমোনিক মোশন সরল স্পন্দন গতি, এর অপশনটা তো আমাদের দেওয়া নাই, তার মানে আমরা জাস্ট দিয়ে দিচ্ছি পর্যাবৃত্ত গতি, তাই তো। আর যদি এখানে আমাদের সরল স্পন্দিত স্পন্দন গতি থাকে তাহলে সেটা আমরা দাগাতাম। তার মানে 10 নম্বর অ্যান্সারটা কী হবে, সরল স্পন্দিত স্পন্দন গতি। মোর স্পেসিফিকলি, বুঝছো, মোর স্পেসিফিকলি এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি, অবশ্যই পর্যাবৃত্ত গতি, কিন্তু খুব ভালোভাবে যদি বলতে চাই তাহলে সেটা হচ্ছে সরল স্পন্দিত স্পন্দন গতি। আশা করি বুঝতে পারছো। তো চলো আমরা নেক্সট স্লাইডে চলে যাই। আচ্ছা দেখো, এইখানে যে সকল এখন অঙ্কগুলো আছে সেগুলো দেখো সেম। দেখো যে ঘড়ির কাঁটার গতি, ঘূর্ণন গতি, তারপর সরল রৈখিক পর্যাবৃত্ত গতির উদাহরণ কোনটি, মানে এগুলো সব হচ্ছে তোমরা এখন পারবা, বুঝছো, চেষ্টা করলে পারবা। শুরু চারদিকে ঘূর্ণন গতি বা পর্যাবৃত্ত গতি, পর্যাবৃত্ত আকারে ঘোরে, এই জন্য হৃৎপিণ্ডের সংকোচন প্রসারণ, এটা এক ধরনের পর্যাবৃত্ত গতি। তারপরে মানে এগুলো তোমরা রিডিং পড়লে পারবে। তারপর কোন রাশিগুলো ভেক্টর রাশি, ভেক্টর রাশির কী থাকে, একটা মান থাকে আর একটা কী থাকে বলো তো, দিক থাকে, এগুলো কিন্তু আমরা পড়াইছি। তো দ্রুতি তো হবে না, দ্রুতি তো হচ্ছে আমাদের স্কেলার রাশি, তার মানে এর অপশনটাও কাটা, দ্রুতি এই অপশনটাও কাটা। তারপর ভরবেগ স্মরণ ওজন, এই তিনটা ধরে রাখি। তারপর তড়িৎ বিভব স্মরণ ত্বরণ, এই স্মরণ ত্বরণ হয় কিন্তু তড়িৎ বিভবটা হয় না, তার মানে ঘর নাম্বারটা আমার অ্যান্সার। বুঝতে পারছো, ভরবেগ আমার স্মরণ ও ওজন, এই তিনটা হচ্ছে আমাদের ভেক্টর রাশি। মানে এগুলো তোমার রিডিং পড়লে পারবা, নিচের কোনটি ভেক্টর রাশি, দেখো কাজ হচ্ছে স্কেলার রাশি। তারপর তাপমাত্রা তো স্কেলার রাশি, খেলে একমাত্র বলটা ভেক্টর, এফ ইকাল টু এম এ, এফ ইকাল টু কি এম এ, এই যে এটা ভেক্টর রাশি না, তার মানে এই ভেক্টর রাশি হলে বলটা আমাদের ভেক্টর রাশি। আচ্ছা ঠিক আছে, তারপর নিচের কোনটি ভেক্টর রাশি, এরকম করে তোমার রিডিং পড়বা, ইনশাল্লাহ পেয়ে যাবা স্কেলার রাশি। তারপরে এই যে এখান থেকে এখন শুরু আসলো, দেখো এখান থেকে আমাদের ম্যাথ স্টার্ট হলো। একটি বস্তু সরল পথে 10 মিটার অগ্রসর হয়, সরল পথে 10 মিটার অগ্রসর, সেখান থেকে একই পথে 4 মিটার ফিরে এলো, দূরত্ব স্মরণের পার্থক্য কত। একদম সহজ অঙ্ক কিন্তু, হ্যাঁ, যদি তোমরা দূরত্ব এবং স্মরণ বুঝো তাহলে বুঝো। তো একজন ব্যক্তি সরলরৈখিক পথে 10 মিটার গেছে, সরলরৈখিক পথে এটা হচ্ছে 10 মিটার গেছে, এখান থেকে আমাদের এই পর্যন্ত 10 মিটার গেছে, এবং ব্যাক করছে কয় মিটার, 4 মিটার ব্যাক করছে, মানে এই দিকে 4 মিটার আমাদের আবার ব্যাক করছে 4 মিটার। তাহলে আমাদের স্মরণ এবং দূরত্ব কত, তো দূরত্ব হচ্ছে মোট পথ, দূরত্ব কই সংক্ষেপে লিখতেছি, দূরত্ব হচ্ছে আমাদের মোট পথ। তাহলে মোট পথ প্রথমে 10 মিটার, তারপরে 4 মিটার, তাহলে মোট কত পথ, 14 মিটার। আচ্ছা ঠিক আছে, 14 মিটার। আর স্মরণ হচ্ছে আমার সর্বনিম্ন পথ, সংক্ষেপে লিখতেছি কিন্তু, স্মরণ সর্বনিম্ন পথ, এবং দুটা বিন্দু সরলরৈখিক দূরত্ব, তার মানে এই পয়েন্ট আর থামছে কোন পয়েন্টে, এই পয়েন্টে, তার মানে আমাদের স্মরণ হচ্ছে আমাদের এইটুকু স্মরণ। বুঝতে পারছো, তার মানে 10 বিয়োগ 4 মানে হচ্ছে আমাদের 6 মিটার স্মরণ। তার মানে স্মরণ এবং দূরত্বের পার্থক্য কত আসতেছে, 14 মাইনাস 6, 6 6 12 মানে 8 মিটার। স্মরণ এবং দূরত্বের পার্থক্য আমাদের কত আসতেছে, 8 মিটার, 8 মিটার অ্যান্সার। আশা করি বুঝতে পারছো। চলো এই অঙ্কটা বুঝতে না পারে নেক্সট অঙ্কে চলে যায়। দেখো 100 মিটার ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে এক ব্যক্তির সময় লাগে 2 মিনিট। আচ্ছা ঠিক আছে, খুব ভালো কথা। 100 মিটার একটা বৃত্তাকার পথে একবার ঘুরে আসতে সময় লাগে 2 মিনিট।
তাহলে চাইছি 1 মিনিটে, তাই না? 1 মিনিটে ঘোরার পর তার সরণ কত, সরণ চাইছি। কিন্তু দেখো এই যে বৃত্তাকার পথ, হ্যাঁ, আমরা যে বৃত্ত একটা আঁকাই তাহলে বুঝতে পারবো। এই যে বৃত্তাকার পথ, এই বৃত্তাকার পথে বলছে যে এক ব্যক্তি যে কোনো একটা নির্দিষ্ট পয়েন্ট থেকে, মনে করি এই পয়েন্ট থেকে কল্পনা করি, এই পয়েন্ট থেকে আমাদের হচ্ছে একবার ঘুরে আসছে, এখান থেকে একবার ঘুরে আসতে মোট সময় লাগছে কত, 2 মিনিট। তাহলে এক পাকে সময় লাগে কিন্তু 2 মিনিট। এক পাকে সময় লাগে হচ্ছে কত, 2 মিনিট। তাহলে অর্ধেক পাকে মানে হাফ পাকে, অর্ধেক পাকে অর্ধেক পাকের সময় কত লাগবে, 1 মিনিট, তাই না? তার অর্ধেক পাকে মানে অর্ধেক পাক পর্যন্ত গেছে, তার মানে এক ব্যক্তি এখান থেকে এই পর্যন্ত জাস্ট গেছে। তাহলে বলছে সরণ কত, তো সরণ 2.2 বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এই পয়েন্ট আর এই পয়েন্টের মধ্যবর্তী পয়েন্ট, তার মানে ব্যাসের সমান হবে তার সরণ। তাহলে ব্যাস কত দেখো, ব্যাসার্ধ দেওয়া আছে 100, তাহলে ব্যাস হচ্ছে 200, তার মানে 200 মিটার হচ্ছে আমাদের ক্যান্সার। আশা করি বুঝতে পারছো। আমি আর আগেও বলেছি এখনও বলতেছি, সরণ হচ্ছে দুটা বিন্দুর সরলরৈখিক ডিস্টেন্স, সর্বনিম্ন সরলরৈখিক ডিস্টেন্স, ওকে। আর হচ্ছে দূরত্ব জিনিসটা হচ্ছে আমার চলাচলের মোট পথ হচ্ছে আমাদের দূরত্ব হচ্ছে। বাঁকা পথে গতিশীল একটি বস্তু আদি ও শেষ অবস্থানে সরলরৈখিক দূরত্ব নিচের কোনটি নির্দেশ করে? সরলরৈখিক দূরত্ব, আচ্ছা এটা তো আমরা পড়েইছি, সরণ নির্দেশ করে। সরলরৈখিক দূরত্ব একটু আগে সরলরৈখিক দূরত্ব কি নির্দেশ করে? অলওয়েজ সরণ নির্দেশ করবে। নেক্সট যে এমসিকিউটা আছে, এক ব্যক্তি 100 মিটার ব্যাসার্ধ একটি বৃত্তাকার পথের মাঠ এত পাক ঘুরলে 2.5 পাক ঘুরলে তার সরণ কত হবে? আচ্ছা ঠিক আছে, সরণ কিন্তু সেমই আসবে, বুঝছো? দূরত্ব কিন্তু আলাদা হবে। 2.5, 2.5 পাক, আচ্ছা 2.5 পাক, আচ্ছা 2.5 পাক, টু পয়েন্ট সরি 2.5 পাক মানে কি, আড়াই পাক, তাই তো? তার মানে এক নির্দিষ্ট বিন্দু, এটা হচ্ছে আমাদের সেই নির্দিষ্ট বিন্দু, সার্টেইন পয়েন্ট সিপি, আচ্ছা ঠিক আছে, সার্টেইন পয়েন্ট, এই নির্দিষ্ট বিন্দু 2.5 পাক, মানে এই যে এক পাক 2 পাক, এই যে অর্ধেক, বুঝতে পারছো? আড়াই পাক মানে হচ্ছে এই যে 1 পাক, সম্পূর্ণ অংশ 1 পাক, এই যে 2 পাক, আর এই যে অর্ধেক 2.5 পাক, বুঝতে পারছো? তার মানে বিন্দুর লাস্ট পয়েন্টটা কোথায়, এইখানে। তার মানে এটা কত হবে, সরণ কত হবে, সরলরেখার ডিস্টেন্স ব্যাসের সমানই হবে আমাদের কি, সরণ। আচ্ছা ঠিক আছে, তাহলে ব্যাসার্ধ কত আছে, 100, অবভিয়াসলি আমাদের 200 হবে অ্যান্সার। তারপর দেখো কি বলছে, করিম তার বিশ্ববিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় 300 মিটার ব্যাসার্ধের, আচ্ছা একটি বৃত্তাকার ট্রাক একবার ঘুরে আসলো, তার সরণ কত? একবার ঘুরে, তাহলে তার সরণ হয় 0 মিটার। আচ্ছা এগুলো আমরা পড়াইছি, সো এইগুলোই আসছে, বুঝছো? তারপর তুমি এই বিন্দুতে এবিসিডি পথে যাত্রা শুরু করে পুনরায় এই বিন্দুতে চলে আসা, সরণ কত? সরণ হচ্ছে আমাদের 0। এখানে কি বলছে, এখানে প্রশ্ন কি করছে, কোন বিন্দুতে তোমার সরণ সর্বাধিক? ও সি পয়েন্ট আমার সরণ হচ্ছে সর্বাধিক হয়, সি পয়েন্টটা অবশ্যই সরণ সর্বাধিক, কারণ এই পয়েন্টে গেলে কি সরণ কতটুকু হবে, এদের এতটুকু, তারপরে এই পয়েন্টে গেলে সরণ হবে এতটুকু, আর একমাত্র সি পয়েন্টে তোমার সরণ হচ্ছে সবচেয়ে বেশি। এগুলো তোমার মাথায় লাগবে। সর্বনিম্ন পয়েন্ট, সরণের ক্ষেত্রে সর্বনিম্ন পয়েন্ট আমি যদি একটু বলি, সরণের ক্ষেত্রে আমি দেখো এই চিত্রটা একটু লক্ষ্য করো, সরণের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার ম্যাক্সিমাম পয়েন্ট, এটা হচ্ছে সর্বোচ্চ বিন্দু। সরণের ক্ষেত্রে এটা হচ্ছে তোমার সর্বোচ্চ বিন্দু এবং এটা হচ্ছে সর্বনিম্ন পয়েন্ট। এটা হচ্ছে তোমার সর্বনিম্ন পয়েন্ট, এটা একটু মাথায় রেখো। আর এটার বি পয়েন্টে যদি আসতো তাহলে সেটার সরণ কত হতো, এটা আমার ডিটেলস ক্লাস আছে, তোমরা দেখলে পারবা। তারপর আমি একটু বলে রাখি, এটা হচ্ছে অতিভুজটা হচ্ছে তার সরণ হতো। অতিভুজ মানে হচ্ছে আর স্কোয়ার, আর এখানে আর স্কোয়ার, তারপরে মানে আর স্কোয়ার তো আর মানে আর এখানেও আর, তারপরে এটা এর অতিভুজটা জাস্ট বের করবা, সেটা হচ্ছে তার হচ্ছে সরণ হতো, জাস্ট বলে রাখলাম। আচ্ছা 100 মিটার ব্যাস বিশিষ্ট বৃত্তাকার পথে পরিধির 1/4 অতিক্রম করলে তার সরণ কত হবে? এই দেখো সেম কাহিনী কিন্তু করছে, ব্যাস বিশিষ্ট 10 মিটার ব্যাস বিশিষ্ট, তার ব্যাসার্ধ কত, 5, তার মানে এই যে আর স্কোয়ার প্লাস আর স্কোয়ার অতিভুজ করার পর নেই, তার মানে যে এইটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। বুঝতে না পারলে চলো আর একটু দেখাই দিই, তাহলে বুঝতে পারবা। আচ্ছা এইখান থেকে দেখায় দিই, এইখান থেকেই দেখায় দিই। দেখো 1/4 বলতে বোঝানো হচ্ছে মানে হচ্ছে 4 ভাগের 1 ভাগ, মানে যে 4টা ভাগ করছে না, যে 4টা ভাগের 1 ভাগ, মানে এই পয়েন্টটি ধরলাম,
মানে এখান থেকে এই পয়েন্ট সর্বোচ্চ, হ্যাঁ, 1/, তারপর এই অংশটা আমাদের আর, মানে এখান থেকে এইটুকু দূরত্ব আর, তারপর এইটুকু দূরত্ব কত, এইটুকু দূরত্ব আমাদের আর। তাহলে এখন সরণ কত, সরলরেখিক দূরত্ব, তাহলে অতিভুজ আছে। তা আমরা পিথাগোরাস উপপাদ্য পড়েছি, যে পিথাগোরাস উপপাদ্য পড়েছি অতিভুজ সমান সমান অতিভুজ স্কোয়ার সমান সমান আমাদের হচ্ছে এই যে এক্স অংশ আর ওয়াই অংশ, মানে হচ্ছে আর স্কোয়ার প্লাস কি আর স্কোয়ার, তাই না? এটাই তো। তো আমাদের আর এর মান কত দেওয়া ছিল ওখানে, 10 মিটার ব্যাস দেওয়া ছিল, তাহলে মানে ব্যাসার্ধ কত 5, তাহলে 5×5 = 25 প্লাস 25, তাহলে কত আসবে, অতিভুজ কত আসবে, অতিভুজ আসবে হচ্ছে আমাদের রুট করলে আমাদের আসবে হচ্ছে 50 রুট। এটার অ্যান্সার তোমরা ক্যালকুলেটার বের করবো, 7 পয়েন্ট সামথিং হয়তো আসতে। 54 কিলোমিটার পার আওয়ার সমান কত মিটার পার সেকেন্ড? আচ্ছা চলো এগুলো একটু শিখা দেয়, মুখস্থ রাখবা। 54 গুণন 1000 ভাগ 3600, শেষ, আর কিচ্ছু করতে হবে না। ভাঙে ভাঙে করার কিছু আমার সময় আছে, এগুলো তোমরা এখানে অ্যান্সার বাইর করে দিলে হয়ে যাবে। এগুলো তোমরা জাস্ট এখন অ্যান্সার বাইর করলে হয়ে যাবে। 54 গুণনে দেখো 1000 ভাগ 3600, এটা সমান 15 আসে। কেন আসে এখন বোঝানোর, যদি বুঝাইতে চলো একটু বুঝা দেয়। 54 কিলোমিটার পার আওয়ার, এই কিলোমিটারকে আমরা মিটার করব, 1 কিলোমিটার সমান 1000 মিটার, তা 54 কিলোমিটার সমান কত, 54 গুণন 1000, বুঝতে পারছো? 1000 কি মিটার, মিটার কি পার আওয়ার, আওয়ারটাকে এখনো চেঞ্জ করিনি, এখন এক আওয়ারটাকে চেঞ্জ করবো। আওয়ার মানে কত, 1 ঘন্টা সমান কত সেকেন্ড সেটা হিসাব করবো। 60 মিনিট সমান 60 সেকেন্ড, 60 গুণন 60 3600 সেকেন্ড, এটাকে ভাগ দেবো, কারণ পার আছে, না, পার মানে নিচে, তার মানে নিচে আমাদের কত যাবে, 3600, আর 3600 গেলে এটা পার আওয়ার থাকবে না, মিটার পার সেকেন্ড থাকবে, আর এটার মান আসে আমাদের 15। তারপর এখানে দেখো আপেক্ষিক বেগ কিছু আছে, আপেক্ষিক না তো, এখানে হচ্ছে মানে সাপেক্ষে জিনিসটা আছে। এর একটি রাস্তা দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে দৌড়াচ্ছে এবং বি একই রাস্তা দিয়ে এর সমান বেগে দক্ষিণ দিকে দৌড়াচ্ছে। এ দেখতে পারবে বি, আচ্ছা ঠিক আছে, একটু এখানে বোঝার বিষয় আছে। আমার উত্তর দক্ষিণ আগে চলো, একটু উত্তর দক্ষিণ আগে একটু গেস করে নিই, এগুলো একটু নাই করে দিচ্ছি। আচ্ছা, আমরা 4টা দিক পাবো, এরকম দিকের অঙ্ক যখন পাবা তুমি আগে কোনো কথা ছাড়া 4টা দিক আঁকাবা। যদি এটা পূর্ব হয় তাহলে এটা অবভিয়াসলি কি পশ্চিম, আর এটা উত্তর, আর এটা দক্ষিণ। আচ্ছা এখন প্রশ্ন মোতাবেক কাজ করব। কি বলছে প্রশ্নে, কি বলছে, একটি রাস্তা দিয়ে 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে দৌড়াচ্ছে। উত্তর দিকে, উত্তর কোনটা, যেটা আমার উত্তর, তার মানে এদিকে হচ্ছে আমাদের 10 মিটার পার সেকেন্ড বেগে উত্তর দিকে করাচ্ছে। আচ্ছা আর একজন কী করতেছে, আর একজন হচ্ছে বি ব্যক্তি একই রাস্তা দিয়ে এর সমান বেগে দক্ষিণ দিকে দৌড়াচ্ছে। এর সমান বেগে আমাদের দক্ষিণ কোনটা, যে দক্ষিণ দিকে দৌড়াচ্ছে সমান বেগে, মানে এটা 10 মিটার পার সেকেন্ড বেগে দক্ষিণ দিকে যাচ্ছে আর কি। এর সাপ এ দেখতে পাবে বি বলতে বোঝাচ্ছে এর সাপেক্ষে বি এর বেগ কত, বুঝতে পারছো? এর সাপেক্ষে বি এর বেগ, তার মানে এটার সূত্র আছে, এর সাপেক্ষে বি এর বেগ জিনিসটা সূত্র আছে। তারপর আমি একটু বলে রাখি, বোঝায় তো এখানে দেখো, মনে করো তোমার দুই বন্ধু, একজন এইদিকে যাত্রা শুরু করছো আর একজন হচ্ছে এইদিকে যাত্রা শুরু করছো। তো তুমি যখন এইখানে পৌঁছাবা তখন তুমি তোমার বন্ধুকে ঠিক কত দূরে দেখবা, সর্বোচ্চ পয়েন্টে দেখবে না, মানে 10+10 মানে 20 মিটার দূরে কিন্তু দেখবা, তাই না? মানে একটু বুঝো, তুমি এইখান থেকে একই সময় যাত্রা শুরু করছো, তোমার বন্ধু এই দিকে একই সময় যাত্রা শুরু করছে। তো তুমি যখন একটা সময়ে মানে হচ্ছে 10 মিটার পার সেকেন্ড বেগে যখন যাত্রা শুরু করবা, এই পয়েন্টে তুমি যখন তোমার বন্ধুকে দেখবা তখন দেখবা সে তোমার বন্ধু এই পর্যন্ত চলে আসছে। তার মানে দেখেই বোঝা যাচ্ছে, ফিগার দেখে বোঝা যাচ্ছে সেটা কত হবে, 10+10। তো এটা একটা সূত্র আছে, সূত্রটা হচ্ছে যার সাপেক্ষে বেগ সেটা হচ্ছে ভি অফ এবি মানে হচ্ছে বি সাপেক্ষে এর বেগ, বি এর সাপেক্ষে এর বেগ। আমার প্রশ্নে কি এটা চাইছে, বি এর সাপেক্ষে এর বেগ, মানে বি যা দেখছে সেটা চাইনি, কিন্তু আমার চাইছে এ দেখতে পাবে, তার মানে এর সাপেক্ষে বি এর বেগ চাইছে, তার মানে আমরা বলতে পারি ভি অফ বি এ। আর এটা সমান আমরা লিখি ভি অফ এ মাইনাস ভি অফ বি,
দেখো এটা লেখছে কিনা, ও না, ভি অফ বি মাইনাস ভি অফ এ, সরি। আমার প্রশ্ন হচ্ছে ভি অফ বি এ, ভি অফ বি এ মানে এর সাপেক্ষে বি এর বেগ, তার মানে ভি অফ বি মাইনাস ভি অফ এ। এখন দেখো আমরা প্রশ্ন যদি সলভ করি, ভি অফ বির বেগ কোন দিকে, ভি অর বি, বি বেগ হচ্ছে আমাদের এই দিকে। সো যে কোনো একটাকে এক দিককে আমরা পজিটিভ ধরবো। আমরা যদি এই দিকটা পজিটিভ ধরি তাহলে এই দিকটা নেগেটিভ, তার মানে -10, -10 মাইনাস, আর ভি অফ এ, ভি অফ এর বেগ কত আমাদের এইদিকে পজিটিভ, তাহলে 10। তাহলে এখান থেকে আমাদের অ্যান্সার আসে -20, -20, তাই তো। তো ওদের আসছে কত, 20 মিটার, 20 মিটার তো, তাই না। 20 মিটার আসছে, আমার মাইনাস আছে, সমস্যা নেই, কারণ হচ্ছে আমাদের এই দিককে নেগেটিভ ধরছে, এই যে এই দিককে আমরা নেগেটিভ ধরছি, ওরা হয়তো অন্যদিকে নেগেটিভ ধরছে। এবং দেখো আমাদের অ্যান্সার কিন্তু দক্ষিণে আসছে, মানে নেগেটিভ যেদিকে ধরছে সেদিকে আমার অ্যান্সার, হয়তো দক্ষিণ দিকটা অ্যান্সার। ওদেরও দেখো দক্ষিণ দিক আসছে, ওই যেখানে দেখছে ওরা দক্ষিণ দিককে পজিটিভ ধরছে, ওরা কিন্তু দক্ষিণ দিককে পজিটিভ ধরছে, আমরা দক্ষিণ দিকে কী ধরছে দেখো তো, নেগেটিভ ধরছে। তার মানে অ্যান্সার যদি যেহেতু নেগেটিভ আসছে, তার মানে দক্ষিণ দিকটা অ্যান্সার হবে। আশা করি বুঝতে পারছো। তো চলো এরপর যেটা আছে সেটা আমরা সলভ করি। সো এগুলো সলভ করার দরকার নেই, এগুলো সলভ করার দরকার নেই, এগুলো সেম, বুঝছো, এগুলো সেম, তোমরা চেষ্টা করলে পারবা। এখানে স্কেলার রাশি কোনটা, স্কেলার রাশি তোমার পড়াইছে যে দুটি স্কেলার রাশি, তাই না। তারপরে যেগুলো শ্যামাটো যত বেগে চলছে তারা ঠিক আছে, বাস এত বেগে যেটা ধার শুরু করলো, শ্যামাটো জানি যাচ্ছে কেমন দেখবে। এই যেগুলো কিন্তু আপেক্ষিক বেগের অঙ্ক, বুঝছো, এগুলো তোমরা নিজেরা চেষ্টা করলেই পারবা। তবে এমনিতে দেখে বোঝা যায় যে একটি বাস কি 60 কিলোমিটার বেগে চলছে, তার ঠিক তার 10 মিটার পেছন থেকে হানিফ ট্রাভেলস একটি বাস 60, মানে একই বেগে যাত্রা শুরু করছে। ও, এই দেখো এখানে আর একটা জিনিস বোঝা দেয়, যে এই পয়েন্ট থেকে যখন তোমার বন্ধু এই পয়েন্টে গেছে, দেখো এই পয়েন্ট থেকে যখন বন্ধু এই পয়েন্টে গেছে, তাই না, আর তোমার বন্ধু তো এই পয়েন্টে গেছে, তার মানে কি দুটো বিপরীত দিকে গেছে। তো বিপরীত দিকে গেলে দুটো হচ্ছে আমাদের যোগ হয়ে যায়, আর যদি সেম দিকে যায়, সেম দিকে যদি যায় তাহলে দুটো বিয়োগ হয়ে যায়, তার মানে মান আসে 0। তো এখানেও ঠিক সেম ঘটনাই ঘটছে, দেখো 60 কিলোমিটার বেগে যাচ্ছে, তার সামনে দিয়ে আবার 60 কিলোমিটার বেগেই যাচ্ছে, তার মানে কি দুটার মান 0 হয়ে যাবে, মানে এটা স্থির থাকবে। আশা করি বুঝতে পারছো, না বুঝতে পারলে প্রশ্ন করো। তাহলে এই স্লাইডটা আমাদের শেষ হয়ে গেল, নেক্সট স্লাইডে চলে যাই আমরা। এখন দেখো যেহেতু প্রচুর পড়া আছে তাই একটু তাড়াতাড়ি পড়া লাগবে। অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হারকে আমরা কি বলি, অতিক্রান্ত দূরত্ব পরিবর্তনের হার, দূরত্বকে আমরা ডি দ্বারা প্রকাশ করি, আর হার মানে টি। তাহলে এস, এটাকে বলতেছি আমরা এস, স্মরণ বলতেছি নাকি অন্য কিছু বলতেছি, আমরা বলতেছি দ্রুতি বলি। অতিক্রান্ত দূরত্ব যদি এখানে বলতো অতিক্রান্ত স্মরণ, স্মরণের পরিবর্তনের হার, তাহলে সেটাকে আমরা বলতাম বেগ, স্মরণের পরিবর্তনের হার আমরা বলতাম বেগ। যেহেতু দূরত্ব বলছে তার মানে আমরা সেটাকে বলতেছি কি দ্রুতি, দ্রুতি, এটা ভেক্টর না, এটা স্কেলার। আচ্ছা ঠিক আছে, এগুলো পড়ানো হয়েছে। কোনো বস্তু সর্বদা সমান সময় সমান দূরত্ব অতিক্রম করলে তাকে কি বলে, সমান সময় সমান দূরত্ব অতিক্রম করলে তাকে সসীম দ্রুতি বলে। বেগের মাত্রা, বেগের মাত্রার আগে পড়েছি এল টি ইনভার্স কি বলতো 1, এল টি ইনভার্স 1 কেমন করে আসে, এগুলোকে তো আমার দেখানোর সময় আছে। আচ্ছা চলো দেখা দিই। এই যে দূরত্ব রেখার কত, এটা তো দ্রুতি, তাই না, যদি এখানে ভেক্টর দেয় তাই বেগ হয়ে গেল, তাই না, তাই ডাজেন্ট ম্যাটার। তাহলে দূরত্ব বা স্মরণের, স্মরণের একক কি মিটার, তাহলে মিটারকে আমরা এল দ্বারা প্রকাশ করতেছি। আর টি সময়ের একক কি টি, ও মিটারকে এল দ্বারা প্রকাশ করে, সরি, মিটারকে মাত্রা হচ্ছে এল, মিটারের মাত্রা এল, মানে স্মরণের মাত্রা, সরি, স্মরের মাত্রা এল আর সময়ের মাত্রা টি, তার মানে কি এখানটা আসে এল বাই টি, মানে এল টি ইনভার্স 1। আশা করি বুঝতে পারছো এল টি ইনভার্স 1 কোথায় আছে, দেখো তো এই যে এটা। একজন ছাত্র এত মিটার বেগে বাসা হতে স্কুলে গিয়ে, এত মিটার বেগে স্কুল থেকে বাসায় ফিরে আসলো, ছাত্রটির গড় দ্রুতি নির্ণয় করো। মানে মোট অতিক্রান্ত দূরত্ব, গড় দ্রুতি সময় আমরা জানতাম, মোট অতিক্রান্ত দূরত্ব কি, মোট সময়, সময় কত, এগুলো তোমাদের বের করতে হবে এখন। দেখো এই টাইপের অঙ্ক যদি আমি সলভ করি তাহলে দেখো কীরকম আসে। দেখো একজন ছাত্র এত বেগে বাসা হতে স্কুলে গেছে, আচ্ছা ঠিক আছে, এখানে একটু বোঝাচ্ছে, একজন ব্যক্তি বাসা হতে আমাদের কিসে গেছে, স্কুলে গেছে, এটা হচ্ছে আমাদের স্কুল মনে করো, আর এটা হচ্ছে আমাদের বাসা। হুম, সে বাসা হতে স্কুলে গেছে 4 মিটার/সেকেন্ড বেগে, আবার কি করছে, সে ব্যাক করছে, ব্যাক করছে আপনার কোথায়, বাসাতেই ব্যাক করছে, তাই না।
আবার সে বাসাতেই ব্যাক করছে এবং কত সেটা 5 মিটার/সেকেন্ড বেগে। সো আমরা জানি এস ইকুয়াল টু ভিটি, কারণ এখানে হচ্ছে সমবেগে গেছে। আচ্ছা ঠিক আছে, তাহলে প্রথম ক্ষেত্রে সময় কত আসবে? প্রথম ক্ষেত্রে সময় টি অফ 1 সমান সমান আসবে এস ইকুয়াল টু ভিটি, যদি সূত্র ফেলাই এস ইকুয়াল টু কি ভিটি, এস ইকুয়াল টু ভিটি, তাহলে টি সমান সমান আমরা কি দেখতে পাই? টি সমান সমান এস বাই ভি লিখতে পারি, তাই তো? এস বাই ভি, তাহলে এস হচ্ছে আমাদের কি দূরত্ব। সো প্রথমে এস আমরা দূরত্ব জানি না, তো এস লিখতেছি, আর এস বাই কি ভি, বেগ কত 4, এস বাই 4, বুঝতে পারছো? তার মানে অনুরূপভাবে টি টু মানে দ্বিতীয় ক্ষেত্রে কত আসবে? এস বাই 5 আসবে। আশা করি বুঝতে পারছো। তাহলে আমাদের সূত্র আছে গড় দ্রুতির মোট অতিক্রান্ত দূরত্ব। মোট অতিক্রান্ত দূরত্ব যদি এটুকু আমাদের এস হয়, তাহলে এখান থেকে এখানেও আসতে আমাদের কত লাগছে? এস। তার মানে কি এস প্লাস এস কত? 2s। তাহলে মোট অতিক্রান্ত দূরত্ব হচ্ছে আমাদের 2s, আর মোট অতিক্রান্ত সময় মানে মোট অতিক্রান্ত সময় হচ্ছে এই দুটোর যোগফল। তাহলে এস বাই 4 প্লাস এস বাই 5, এখন এই দুটোর যে অ্যান্সার আসবে সেটা হচ্ছে অ্যান্সার। তো চলো একটু বের করি। সো 2s ডিভাইডেড বাই আমাদের এখানে লসাগু 4/5 লসাগু 4×5 20, 4×5 20 লসাগু, 20 লসাগু হলো 4×5 5s প্লাস, একেবারে করতেছি 5s প্লাস 4s, তাহলে কত আসে? 5s প্লাস 4s মানে 9s, তাই তো? তার মানে এখান থেকে আমাদের আসে 2s গুণন 20/9s, এস এস কেটে যায়, তাহলে 40/9। আচ্ছা এটা হচ্ছে আমাদের অ্যান্সার। একটু সময় লাগলো আর কি। 40/9, আচ্ছা এখানে পয়েন্ট আছে, সো তোমরা ক্যালকুলেটর করে দেখবে যেটা সেটা। আচ্ছা এই যে এখানে আছে 4.44। উপরের চিত্র অনুযায়ী কোন অংশে ধনাত্মক ধনাত্মক ত্বরণ আছে? ধনাত্মক ত্বরণ তো ওই অংশে আছে, আর সবসময় ঋণাত্মক মন্দন, এর দেখেই বোঝা যাচ্ছে। গ্রাফ দেখে তোমরা বুঝতে পারবো। আচ্ছা ঠিক আছে, মন্দনের একক কোনটি? মন্দনের একক যা, ত্বরণের একক যা, তার মানে কি মিটার/সেকেন্ড স্কয়ার। আচ্ছা কোনটি ত্বরণের মাত্রা? ত্বরণের মাত্রা হচ্ছে আমরা পড়েছি LT−2, LT−2, এগুলো কিন্তু আর পড়ানোর সময় নেই, একবার দেখা মুখস্থ করে ফেলাবে, কোনো সমস্যা নেই। তো আর ত্বরণ আর মন্দনের মাত্রা একই। তারপর কি বলছে? একটি গাড়ি বেগ যথাক্রমে এত 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 হলে হলে গাড়িটি চলছে। এখন গাড়িটি কিসে চলছে একটু দেখো তো। প্রত্যেক সেকেন্ডে বেগ বেগ দিছে না, গাড়ির বেগ বেগ দিছে, তাই না? যে বেগ দেখো, বেগ দিছে, এত হারে বাড়তেছে। এখন তুমি ত্বরণ বের করবা, ত্বরণ বের করে দেখো, ত্বরণ কিন্তু তিনটার ক্ষেত্রে সেম, তার মানে সুষম ত্বরণে চলতেছে। ইয়ার করা লাগে নাকি, জাস্ট ত্বরণটা বের করলেই হয়। আর বেগ যেহেতু একই হারে যদি বাড়ে, তার মানে এমনি বোঝা যায় সেটা হচ্ছে সুষম ত্বরণে চলে। এপি রেখার ঢাল হচ্ছে, এপি রেখা, এই যে এপি রেখার ঢাল হচ্ছে। আচ্ছা ঠিক আছে, এটা হচ্ছে আমাদের বুঝে যাচ্ছে, এটা হচ্ছে আমার যেহেতু ত্বরণে যাচ্ছে মানে বেগটা বৃদ্ধি পাচ্ছে, তাই না? তার মানে হচ্ছে কি সুষম ত্বরণ। বেগ যেহেতু বৃদ্ধি পায় তার মানে সুষম ত্বরণে যায়, এটা একটু মাথায় রাখো। সমত্বরণে সমত্বরণে আমাদের চলন্ত বস্তুর বেগ সময় গ্রাফ কোনটি? বেগ এবং সময়ের গ্রাফ সমত্বরণের ক্ষেত্রে, এটা হচ্ছে যেটা সমত্বরণের ক্ষেত্রে একটু আগে দেখলাম, এই যে একটু আগে দেখলাম না, যেটা এই যে এটাই কিন্তু সুষম ত্বরণ হবে সমত্বরণে। আচ্ছা একটি গাড়ির বেগ দেওয়া আছে সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পর মিটার/4 গাড়িটির ত্বরণ নির্ণয় করা। আচ্ছা এগুলো কিন্তু সব সূত্রের খেলা, এগুলো আমি করতেছি না, দেখো সব সূত্র। তোমরা যদি সূত্রটা জানো তাই কিন্তু এগুলো অ্যান্সার করতে পারবা খুব ইজিলি। তোমাদের জাস্ট সূত্রটা জানতে হবে। একটি গাড়ির বেগ 2 মিনিটে স্থির অবস্থা থেকে বেড়ে 18 কিলোমিটার হাওয়ার হয়েছে, গাড়িটির ত্বরণ কত? এগুলো কিন্তু সূত্র, এগুলো কিন্তু সব সূত্র, তো এগুলো আমি একটু করবো না। যেগুলো সূত্র সেগুলো আমি স্কিপ করবো, কারণ এত কিছু করার সময় নেই ভাই। তোমাদের সামনে টেস্ট এক্সাম, তোমার নিজেরা প্র্যাকটিস করা উচিত। নিচের কোনটি সঠিক? নিচের কোনটি সঠিক? বি ইকুয়াল টু এস ইকুয়াল টু ভিটি, এটা তো ভুল। তারপর ভি স্কোয়ার 2s, এটাও তো ভুল। তারপর টি, এটাও তো ভুল। তার মানে যে একমাত্র এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটাও তো ভুল। তার মানে সঠিক কোনটা? আচ্ছা এখানে কী দেওয়া ছিল? ও এখানে স্কোয়ার দেওয়া, দেওয়া সমান সমান, তো আমি ভাবছি মাইনাস দেওয়া। আচ্ছা ভি স্কোয়ার সমান সমান কী ছিল? ইউ স্কোয়ার প্লাস 2as, তো আদিবেগ তো জিরো স্বাভাবিকভাবে হয়, তার মানে এটা কেটে গেলে ভি স্কোয়ার সমান সমান 2as থাকে। তার মানে এটা সঠিক, গ নম্বরটা। আচ্ছা আমি ভাবছি এখন মাইনাস দেওয়া ছিল, তো তাই ওটা না বলছিলাম। আচ্ছা ঠিক আছে। আর এগুলো হচ্ছে সূত্র যেহেতু, তো আমি এগুলো না করি, এই সূত্রগুলো আমি করতে চাচ্ছি না। তো
তোমার সূত্র বলে অঙ্ক মিলালেই হয়ে যাবে, আর কিছু করতে হবে না। আচ্ছা যে কোনো একটা অঙ্ক আমি করে দিই, তাহলে তোমরা বুঝতে পারবা এখান থেকে কোনটা বোর্ডে আসছে সেটা করে, কুমিল্লা বোর্ড 20-এ আসে সেটা করি। একটি বস্তু স্থির অবস্থান থেকে, দেখো প্রথমে ডাটা কালেক্ট করবে স্থির অবস্থান থেকে, মানে ইউ সমান সমান 0। আচ্ছা প্রথমে ডাটা কালেক্ট করবা, তারপরে কাজে লাগিয়ে পড়বা। যাত্রা শুরু করবার 5 সেকেন্ড পরে, মানে টি দেওয়া, টি সমান সমান 5 সেকেন্ড। আচ্ছা 20 মিটার পার সেকেন্ড বেগ অর্জন করে, ভি দেওয়া, তাহলে আমাদের ভি দেওয়া আছে, টি দেওয়া আছে, ইউ দেওয়া আছে। আচ্ছা ঠিক আছে। পরবর্তী 10 সেকেন্ডে বস্তুর অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করা। পরবর্তী 10 সেকেন্ডে দেখে দুইভাবে করা যায়। প্রথমে আমরা প্রথম অংশ করতে পারি, মানে প্রথম ক্ষেত্রে আমাদের 5 সেকেন্ডে, প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি, এবং পরবর্তী 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব বের করতে পারি। বুঝছো, এটা দুই অংশে করা যায়। তো প্রথম 5 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব দেখো এস ইকুয়াল টু কি, ভিটি। ভি কত দেওয়া আছে, ভি হচ্ছে 20। তাহলে প্রথম 5 সেকেন্ড পরে 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব আমরা বের করি। প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব সেটা হচ্ছে এস ইকুয়াল টু কি, ভিটি। তাই তো, ভি আমাদের দেওয়া আছে 20, আর টি হচ্ছে আমাদের 5, 5 দুগুণা 10, 100 মিটার। আচ্ছা ঠিক আছে। পরবর্তী 10 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব এস সমান সমান ইউ টি প্লাস হাফ জিরো, ইউ তো জিরো মানে আদিবেগ জিরো, তার প্লাস হাফ জি টি, এটি স্কোয়ার, ত্বরণ বের করতে হবে, এটি স্কোয়ার ত্বরণ বের করে। এখন ত্বরণ সমান সমান ভি মাইনাস ইউ, শেষ বেগ কত, 20 মাইনাস জিরো সমান সমান টি। টি কত নেব, ত্বরণ আমার লাগবে হচ্ছে এই সেকেন্ডে, পরবর্তী 10 সেকেন্ডে ত্বরণ লাগবে, তার মানে ত্বরণ আমরা বের করতে পারি 10, তাহলে সেটা আসবে 2 না। ত্বরণ আমাদের, ও এখানে 5 নিয়েছে কেন, একেবারে নেওয়া লাগবে না, একেবারে সেকেন্ডে নিলেও তো হয়। আচ্ছা 5 সেকেন্ডে নিলে 5 সেকেন্ডে নেওয়া লাগবে হয়তো, এটা 5 হবে, তার মানে হচ্ছে 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখানে 5 নিচে কারণ হচ্ছে তোমরা 10 নিও না কিন্তু, কারণ এখানে বলছে যে একটি স্থির বস্তু অবস্থান থেকে যাত্রা শুরু করে 5 সেকেন্ড পরে আমাদের বেগ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড অর্জন করে। তো বেগের কথা যেহেতু বলে দিচ্ছি, তার মানে বোঝাই যাচ্ছে বেগটা কিন্তু আস্তে, আগে 0 ছিল, তার মানে আস্তে আস্তে বেগটা বাড়ছে। তার মানে বাড়া অংশে আমার ত্বরণটা লাগবে না, বাড়া অংশে পরবর্তী 10 সেকেন্ড কী করছে দেখার বিষয় না, আগে প্রথম 5 সেকেন্ড নিয়ে কাজ করতে হবে। তাহলে এখান থেকে কত আসতেছে, এখানে ত্বরণের মান 4, তাহলে এখানে 4টা বসে দিলে হাফ অফ এর মান 4 গুণন টি স্কোয়ার, টির মান কত, টির মান 10 মানে 100, 100 এখানে কাটলে 50, 50 যে 4 4 5 করে 200, 200 যোগ 100 মানে 300 মিটার আসার কথা, 300 মিটার আসে না, 400 মিটার আসে। এখানে এটা হচ্ছে এস ইকুয়াল টু ভিটি, দেখেন টি সমান 10 সেকেন্ড নিয়েছে, হয়তো এই অঙ্কটা একটু ভুল আছে, বুঝছো, অঙ্কটা একটু ভুল আছে। আচ্ছা যাই হোক, তোমরা এরকমভাবে প্র্যাকটিস করো, যেটা প্রবলেম হয় সেটা বলো। এখানে এস ইকুয়াল টু ভিটির জায়গায় এটা হচ্ছে 10 সেকেন্ড নিয়েছে, 10 সেকেন্ডে তারা অতিক্রান্ত দূরত্ব বের করছে, আমাদের প্রথম 5 সেকেন্ড লাগবে তো অতিক্রান্ত দূরত্ব, তাই না? আচ্ছা যাই হোক, পরবর্তী স্লাইডে চলে যায়। এই স্লাইডটা দেখো, স্থির অবস্থান থেকে সমতলে কোনো বস্তু যে কোনো সময়ের বেগ বস্তুর অতিক্রান্ত দূরত্ব বর্গমূলের আমার হচ্ছে সমানুপাতিক, তাই তো? সেগুলো তো আমরা সূত্র দিয়েই বের করতে পারি, বর্গমূলের সমানুপাতিক কিনা এটা আমাদের সূত্র দিয়ে বের করা যাচ্ছে। ঠিক আছে, এগুলো তোমরা রিডিং পড়ো, নিচের কোন সমীকরণটি সঠিক, এইগুলো তো একদম সিলি কোশ্চেন। আচ্ছা দেখো একটু দেখি, ইজ ইকুয়াল টু, এই যে একমাত্র এই সূত্রটাই সঠিক, দেখতে তার সব ভুল। একটি বুলেট এত বেড়ালে আঘাত করে দেওয়ালে 10 সেন্টিমিটার প্রবেশ করতে পেরেছে, বুলেটটির মন্দন কত? আচ্ছা এটাও কিন্তু সেম, একটি বুলেট এত বেগে একটি দেওয়ালকে আঘাত করে দেওয়ালে 10 সেন্টিমিটার প্রবেশ করতে পেরেছে, বুলেটটির মন্দন কত? আমরা যে সূত্রটা পড়ছি না, ভি স্কোয়ার ইকুয়াল টু স্কোয়ার প্লাস 2s, ওই সূত্র দিয়ে আমার এটা করলে হয়ে যাবে। আমি একটু এখানে দেখা দিই, বুলেটটির মন্দন যা ত্বরণ, আগে ত্বরণ বের করলে হবে, মন্দন জাস্ট মাইনাস মানটা আসবে। আচ্ছা ঠিক আছে, শেষ বেগ কত, শেষ বেগ হচ্ছে আমাদের হচ্ছে 0, কারণ এটা থেমে গেছে, তো বুলেটটা তো থেমে গেছে, তাছাড়া তোমার বের করতে পারবো না, তাই না? আর আদি বেগ কত আছে, যে 1 কিলোমিটার পার সেকেন্ড, তার মানে মিটার করা লাগবে 1000 দিয়ে গুণ দিলে আমাদের আসবে 1500, ডিভাইডেড বাই কি 2s, এস হচ্ছে আমাদের 10 সেন্টিমিটার, 10 গুণন 10⁻²,
বা 0.1 আর কি, এটাতে গুণ দিলে হয়ে যাবে। আচ্ছা, নিচের স্মরণ সময় মানে নিচের স্মরণ সময় ও স্মরণ কেস দ্বারা প্রকাশ করেছে। স্মরণ সময় লেখচিত্রের কোনটি সুষম ত্বরণ আছে, এটা কিন্তু আগেও পড়েছে, যে এটা সুষম ত্বরণে কিন্তু আমরা পড়ছি না, স্মরণ লেখচিত্র সুষম ত্বরণে চলমান বস্তু লেখচিত্র, এখানে ভুল আছে, এটা না। ক নম্বরের অ্যান্সার হচ্ছে যে এটা হবে অ্যান্সার। এর আগে স্লাইডেও কিন্তু আমরা পড়ানো হয়েছে যে সুষম ত্বরণের ক্ষেত্রে কী হয়, বস্তুর এই মানটা বৃদ্ধি পায়। সুষম ত্বরণের ক্ষেত্রে আমার হচ্ছে বেগের মানটা বৃদ্ধি পায়, তাই না? তো সেই ক্ষেত্রে আমাদের তো এটা আসার কথা, সমত্বরণ বা সুষম ত্বরণ। তারপরে কিছু লেখচিত্রে প্রদর্শিত বস্তুটি কীভাবে চলছে, এই দেখো এই যে সমত্বরণে চলছে আর সুষম ত্বরণে। ও সুষম। আচ্ছা, তোমাদেরকে এখানে একটা জিনিস তোমাদেরকে একটু বুঝাই, এখানে বোঝানো হয়নি। একটা হচ্ছে সমত্বরণ আর একটা হচ্ছে সুষম ত্বরণ। সমত্বরণ মানে হচ্ছে ত্বরণ সেম, ত্বরণ হচ্ছে আমাদের সেম হয়, হ্যাঁ। আর ত্বরণ যদি সেম হয় তার মানে বেগটা কিন্তু প্রতি হারে বৃদ্ধি পায়, হ্যাঁ, সেম হারে বৃদ্ধি পায়। তার মানে ত্বরণ যদি সেম হয় তাহলে বেগটা হচ্ছে সেম হারে বৃদ্ধি পায়, বেগ হচ্ছে সেম হারে বৃদ্ধি পায়। আর সুষম ত্বরণের ক্ষেত্রে কিন্তু ত্বরণ কিন্তু আমাদের সেম কিনা এটা বলে, কিন্তু ত্বরণ বৃদ্ধি পায়। এখন বেগের মানটা তাহলে কি উল্টাপাল্টা হবে না, বেগের মানটা কিন্তু বাড়তেও পারে কমতেও পারে এরকম। সো দ্যাটস ওয়াই আগের উদাহরণটা এটাই ঠিক হবে, যে যেহেতু বলছে সুষম ত্বরণে, তার মানে বেগের মানটা যে সবসময় সেম থাকবে এমনও তো না, মানে বেগের মানটা প্রতিনিয়ত চেঞ্জ হতে পারে, কম হতে পারে। এটা যদি এরকমও থাকতো তাও এটা হতো, বুঝতে পারছো? তার মানে এটা হচ্ছে সেটা অ্যান্সার। আর তারপরটা দেখো যে বলছে সমত্বরণ মানে বেগের মানটা প্রতি হারে চেঞ্জ হয়ে যায়, তো প্রতি হারে কিন্তু সেম থাকবে সেক্ষেত্রে বেগের মানটা। তো সেটা এখানে বোঝানো হচ্ছে। যাই হোক, না বুঝলে পরবর্তীতে আরও ভালোভাবে বুঝিয়ে দেবো। স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে এত মিটার ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ এত হলো, কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছে। আচ্ছা, এখান থেকে টির মানটা জাস্ট বের করতে হবে, সহজ আছে। এগুলো সব সূত্র, দরকার নেই, তোমার প্র্যাকটিস করলেই পারবা, সমস্যা নেই। এগুলো সব সূত্র কিন্তু, হ্যাঁ, একটা তো করতে হবে, তাই না? এটা করি, এগুলো তো কলেজেরগুলো করে লাভ নেই। স্থির অবস্থান হতে বিনা বাধায় পড়ন্ত বস্তুর ক্ষেত্রে বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের সংখ্যা। আচ্ছা, স্থির অবস্থান থেকে বিনা বাধায় পড়ন্ত বস্তুর সূত্র আছে না তিনটা, পড়ন্ত বস্তুর কিন্তু সূত্র আছে তিনটা, সেটা হচ্ছে বেগ অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক, বেগ ভি অতিক্রান্ত দূরত্বের বর্গের সমানুপাতিক। না, এটা হবে না, ভি সমানুপাতিক এস হবে, এই যে এটা হবে, তার মানে এটা হবে না। অতিক্রান্ত দূরত্ব বেগের বর্গমূলের সমানুপাতিক, না এটা হবে না। অতিক্রান্ত দূরত্ব সময়ের বর্গমূলের সমানুপাতিক, না এটা হবে না। এস সমানুপাতিক টি, বর্গমূলের না বর্গের, এর সমানুপাতিক টি স্কোয়ার, এটা হবে পরে। তার মানে যে এটা সঠিক, বেগ সময়ের সমানুপাতিক, বেগ মানে হচ্ছে ভি সমানুপাতিক টি, যেটা ঠিক, হ্যাঁ যেটা ঠিক আছে, বেগ সময়ের সমানুপাতিক। সো এইগুলো তোমরা জাস্ট মুখস্থ করবা কিংবা সূত্র সাহায্যে প্রমাণ করলেই পারবা। স্থির অবস্থান থেকে বিনা বাধা পর্যন্ত নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম করে তা সময়, নির্দিষ্ট যে দূরত্ব অতিক্রম করে তা সময়ের কি বর্গের সমানুপাতিক, হ্যাঁ বর্গের সমানুপাতিক। কেমন করে আসলো? নির্দিষ্ট সময় যে দূরত্ব অতিক্রম, নির্দিষ্ট সময় দূরত্বকে আমরা কি এস দ্বারা প্রকাশ করি, সে সময়ের কথা অতিক্রান্ত তার সময় হচ্ছে কি টি স্কোয়ার, সময়ের বর্গের সমানুপাতিক। এটা একটা বললাম না যে এস ইকুয়াল টু কি আসে, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তো এইটুকু অংশ তো আমাদের নাই, এটুকু অংশ আমরা কাটাবে, তাহলে যে টি স্কোয়ারের সাথে এস এর কি সমানুপাতিক সম্পর্ক আছে, ঠিক আছে। পরন্ত বস্তুর সূত্রগুলো প্রদান করে কি, এগুলো তোমার মুছতে পারবা গ্যালিলিও। আচ্ছা, পরন্ত বস্তুর নিচের কোনটি সঠিক? পরন্ত বস্তুর ক্ষেত্রে দেখো ভি সমানুপাতিক টি, এর হবে না। এইচ সমানুপাতিক টি স্কোয়ার ধরে রাখি, তাহলে টি ভি সমানুপাতিক টি, তার মানে যে এটা পরন্ত বস্তুর ক্ষেত্রে নিচের কোনটির সাথে ভি সমানুপাতিক টি, এটাও হয়। আচ্ছা দেখো, যেখানে বলছে এই সমানুপাতিক টি স্কোয়ার, না এখানে আমরা সূত্র দিয়ে প্রমাণ করি, ইজ ইকুয়াল টু ইউটি প্লাস
হাফ জি টি স্কোয়ার, তাই না? এটা তো এটুকু অংশ আমরা কেটে দিলে এটা আমাদের টি স্কোয়ারের সাথে সমানুপাতিক সম্পর্ক। আচ্ছা, এটা তো বুঝলাম। এখানে আরেকটা অ্যান্সার হবে, সেটা হচ্ছে এজ এ টি ভি সমানুপাতিক টি, কেমন করে ভি ইজ ইকুয়াল টু ইউ মাইনাস জিটি, তাই না? জিটি না, তার মানে যেটুকু অংশ আমরা ন্যায় করে দিলে ভি সমানুপাতিক টি আসে, বা টি সমানুপাতিক ভি, মানে দুটি অ্যান্সার হবে। সো আগেরটা অ্যান্সার দিচ্ছে, দুটো অ্যান্সার হবে। দেখো স্থান তো বিভিন্ন মাত্রা বলছে গ্যালিলিও সূত্র আছে ভি সমানুপাতিক টি, আচ্ছা এই সমানুপাতিক স্কোয়ার, এখানে টি সমানুপাতিক ভিও যায়, এ ভি সমানুপাতিক টিও তাই। নিচের কোন শর্তটি পরন্ত বস্তু সূত্রের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ? নিচের কোন শর্তটি পরন্ত বস্তুকে বেশি গুরুত্বপূর্ণ? স্থির অবস্থা থেকে পড়া, স্থির অবস্থান থেকে তোমার পড়া, এটা তো কী পড়বো? নিচের কোনটি পরন্ত বস্তুর লেখচিত্র? নিচের কোনটি পরন্ত বস্তুর লেখচিত্র? পরন্ত বস্তুর ক্ষেত্রে কি হয় দেখো তো, পরন্ত বস্তুর ক্ষেত্রে কিন্তু আমাদের সেম থাকে না, তাই না? সেম যদি না থাকে তার মানে যে এটা অধিবৃত্তাকার। লেখচিত্র যদি এটা হয় তাহলে এটা অ্যান্সার। দেখো এখান থেকে আমাদের আদি পয়েন্ট থেকে একটু দূরে এখনও কিন্তু চেঞ্জ হয়নি মানটা, তখন আস্তে আস্তে বাইরে, আস্তে আস্তে কমে এরকম। তো এগুলো তোমরা একটু মুখস্থ করবে, এগুলো যদি বোঝাতে যায় তাহলে আমাদের ম্যাথ করতে হবে, এইসব এগুলো বোঝানো যায়, হ্যাঁ এগুলো অনেক ডিটেলসে বোঝানো লাগে, তো এগুলো তোমার মুখস্থ করবা তাহলে ভালো হয়। তারপর দেখো যেখানে সূত্র আছে, এগুলো তো সূত্র দিয়ে করতে হয়, গ্যালিলিও সূত্র অ্যাপ্লাই করলে হয়ে যাবে। মুক্তভাবে একটি বস্তু এত মিটার দূরত্ব অতিক্রম করে ষষ্ঠ সেকেন্ডে বস্তুটির কত দূরত্ব? আচ্ছা এই ষষ্ঠ সেকেন্ডে তম সেকেন্ডের অঙ্কগুলো তোমাদের হচ্ছে গ নম্বর আসে, তো এগুলি অ্যান্সার আমি বলছিলাম যে তোমরা যেরকম করে বের করবা, এস ইকুয়াল টু ইউ প্লাস হাফ অফ এ টু টি মাইনাস ওয়ান, এই সূত্রে অ্যাপ্লাই করলে সবচেয়ে সহজে তোমরা এটা বের করে পারবা। এই সূত্রটা অ্যাপ্লাই করবা। ওরা হচ্ছে 2 সেকেন্ডে, মানে 5তম সেকেন্ড 25তম সেকেন্ড এরকম করে, কি কোন সেকেন্ডে, ষষ্ঠ সেকেন্ড, 5তম সেকেন্ড আর 6তম সেকেন্ড বের করছে, তারপর দুটো বিয়োগ করে দিয়েছে। তো তোমরা সরাসরি এই সূত্রটা অ্যাপ্লাই করো তাহলে সবচেয়ে ভালো হয়। যেমন দেখো আমি তোমাকে করে দিই, যেমন ত্বরণ দেওয়া আছে এখানে 2 মিটার/সেকেন্ড, ত্বরণটা তোমার বাইক হয়ে নেবে, সমস্যা নেই। তো ত্বরণ যদি 2 সেকেন্ড, আদি বেগ কত? 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব করে আদি বেগ, তার মানে 0, তার মানে হাফ অফ 2 আর টু টির মান 6, 6 2 12 মাইনাস 1, তার মানে হচ্ছে 11, 22/2 মানে হচ্ছে 11, এই যে 11 মিটার। দেখছো খুব সহজে হয়ে গেল না? তো তোমরা এই সূত্রটা মাথায় রাখবে তাহলে তোমরা হয়ে যাবে। আর একটা স্লাইড আছে, এটাই শেষ। আচ্ছা দেখো তোমাদের অনেক সময় এরকম গ্রাফ টাইপের কোশ্চেন দিয়ে জিজ্ঞেস করে এখান থেকে কী হবে না, চলো একটু কিন্তু দেখা যাক। যেখানে বলছে সেরেটির স্মরণ কত, এগুলি কাভার করানোর দরকার আছে। এগুলো কিন্তু একবার করাইছি যে 20 মিটার ব্যাসার্ধের একটি মাঠে পরিধি বরাবর, পরিধির হচ্ছে 3/4 অংশ, পরিধির 3/4 অংশ গমন করে ছেলেটির স্মরণ কত? 4/3 মানে যে এরকম 4/3 মানে 1 2 3 4, 4/3 অংশ মানে 1 1 2 3 2 3, মানে যদি এই পয়েন্টে যাত্রা শুরু করে তাহলে এখানে আসবে, আর যদি এই পয়েন্টে যাত্রা শুরু করে তাহলে এখানে আসবে, বুঝতে পারছো? তাহলে কোন পয়েন্টটা নেব আমরা? এই পয়েন্টটা নিই, এই পয়েন্ট থেকে যাত্রা শুরু করে এই পয়েন্টটা আসছে। আচ্ছা, তো এখন বলছে কি তার কি ছেলেটির স্মরণ কত? স্মরণ তো যেইটুকু, তার মানে কি অতিভুজ, এইটের অতিভুজ স্কোয়ার, তার মানে r² প্লাস r² দিয়ে বের করবা। এটা কেমন করে বের করবা? √, সংক্ষেপে লিখতেছে r² প্লাস r², তার মানে √, কত আসবে? আর এর মান কত? 20 মিটার ব্যাসার্ধ, তার মানে 400 প্লাস 400, এটাই অ্যান্সার হবে। এই যে দেখো, বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তারপর উদ্দীপকে এইগুলো তোমরা পারবা। তারপরে যে 103 নম্বর, প্রথম 5 সেকেন্ডে বেগ বৃদ্ধির হার কত? এই যে দেখো প্রথম 5 সেকেন্ড কত, এই যে 5 সেকেন্ডে যেখানে বেগ বৃদ্ধি, এইটুকু নিয়ে আমাদের জাস্ট কাজ করতে হবে। তো বেগ বৃদ্ধির হার আমরা বুঝতেই পারতেছি কত, মানে ত্বরণ। বেগ বৃদ্ধির হার মানে ত্বরণ না, বেগ বৃদ্ধির হারকে আমরা ত্বরণ বলি, তাই ত্বরণটা বের করলে হয়ে যাবে, শেষ। তো অনেক সময় এখানে গ্রাফ টাইপের কোশ্চেন আসে। আবার দেখো প্রথম 15 সেকেন্ডে বস্তু অতিক্রান্ত দূরত্ব কত, এইগুলো 15 সেকেন্ডে এই বরাবর টি দিছে আমাদের, আর এই বরাবর বেগ দিছে, তাই তো? তার মানে দেখো এইখান থেকে এই পর্যন্ত আমাদের মোট অতিক্রান্ত দূরত্ব, এগুলো ভেঙে করবা। প্রথম 5 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব বের করবে, এটা কি ভি না? তাহলে এস ইকুয়াল টু ভিটি, 5 2 10 প্লাস তারপরের, আচ্ছা এস ইকুয়াল টু ভিটিটা, এটা সমবেগে জানি এটা,
ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি। এখান থেকে কী চাইছে আমার? দূরত্ব অতিক্রান্ত, সরি, এইটুকু অংশ আমাদের ত্বরণ লাগবে। আলাদা আলাদা যদি বের করতে চাই এইটুকু অংশ ত্বরণ লাগবে। ত্বরণ দিয়ে আমরা দূরত্ব বের করবো, তারপর এটুকু অংশ আমাদের দূরত্বর দরকার নাই, তারপর আবার এটুকু অংশ আবার ত্বরণ লাগে, আবার বের করতে হবে। আচ্ছা, এখানে খেয়াল করো, এখানে হচ্ছে তিনভাবে করা যাবে, তিনভাবে না তো তিন রকম করে করা লাগবে। একটা হচ্ছে প্রথম 5 সেকেন্ডে আমরা বের করব, তারপরের 5 সেকেন্ডে বের করব, তারপরের 5 সেকেন্ডে বের করবো। হ্যাঁ, এরকমভাবে আমরা করতে হবে। আচ্ছা ঠিক আছে, প্রথম 5 সেকেন্ডে চলো। প্রথম 5 সেকেন্ডে আমাদের অতিক্রান্ত দূরত্ব আমরা জানি, সূত্র জানি এস ইকুয়াল টু প্রথম 5 সেকেন্ডে, এটা একটুখানি ঝামেলা আছে, ইউ প্লাস ভি ডিভাইডেড বাই 2 ইন্টু টি। আচ্ছা, প্রথম 5 সেকেন্ড ইউ কত আছে? ইউ দেখো, আদি বেগ আমার দেওয়া আছে কিন্তু 0, আদি বেগ 0 এবং ভি শেষ বেগ 2, তাই না? তাহলে ইউ প্লাস ভি মানে হচ্ছে আমাদের হচ্ছে 2 প্লাস 0 ডিভাইডেড বাই 2 ইন্টু প্রথম 5 সেকেন্ডে মানে টি, টির মান 5, তার মানে কত আসছে এখান থেকে অ্যান্সার? 5 মিটার। আচ্ছা ঠিক আছে, এটাকে আমরা বক্স করে রেখে দিই 5 মিটার। আচ্ছা, তারপরে দ্বিতীয় কেস, দ্বিতীয় 5 সেকেন্ড, দ্বিতীয় 5 সেকেন্ড দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে বেগের মান চেঞ্জ হয় না, তার মানে সমবেগ আছে। তো আমরা সমবেগের সূত্র কি জানি? এস ইকুয়াল টু কি? ভিটি। সমবেগের সূত্র জানি এস ইকুয়াল টু ভিটি। তো এখান থেকে ভির মান কত? ভির মান হচ্ছে 2। 2 কেন? 2 হচ্ছে আমাদের এই লাইন বরাবর 2 আছে, তাই 2। ভির মান 2, তার হচ্ছে টির মান হচ্ছে কত? আমার টির মান হচ্ছে 10 বিয়োগ 5, 10 বিয়োগ 5, তার মানে এটা আসবে আমাদের 10 মিটার। সো এটাকে আমরা একটু বোল্ড করে রেখে দিই, 10 মিটার। আচ্ছা ঠিক আছে, তৃতীয় ক্ষেত্রে দেখো, তৃতীয় ক্ষেত্রে হচ্ছে আমাদের সেই সেম ফর্মুলা, এস ইকুয়াল টু ইউ প্লাস ভি ডিভাইড বাই 2 ইন্টু টি। বুঝতে পারছো? আদিবেগের ক্ষেত্রে কত আছে দেখো তো? আদিবেগ হচ্ছে যে এই পয়েন্টটা আদিবেগ আছে 2, শেষ বেগ কত? 4, তার মানে ইউ প্লাস ভি মানে 4 প্লাস 2 ডিভাইডেড বাই 2 ইন্টু আমার টির মান কত? 15 বিয়োগ 10, তার মানে এটাও 5 আসবে। তার মানে হচ্ছে আমাদের 4 প্লাস 2 মানে হচ্ছে 6, মানে 2 মানে 3 গুণন আমাদের এখানে আসে 5, 3 5 15। দেখো মিলে গেছে, দেখো এটা হচ্ছে আমাদের 15 মিটার। তার মানে মোট অতিক্রান্ত দূরত্ব কত? 15 যোগ, মানে 3টা এখন যোগ কর, মোট অতিক্রান্ত দূরত্ব 15 যোগ 10 যোগ 5 মানে কত আসতেছে দেখো তো? 30 মিটার। দেখো অ্যান্সার কত দেওয়া আছে? অ্যান্সার আমাদের 30 মিটার। তো এরকম তোমরা ভেঙে ভেঙে করবা, তাহলে তোমাদের সহজ হবে। বুঝতে পারছো? ঠিক সেম ঘটনা দেখো যে এর পরবর্তী যেসব অঙ্ক আছে সব কিন্তু সেমভাবে করা লাগবে। যেমন যেগুলো গ্রাফ এ বি কী নির্দেশ করে? এই যে এ বি সমবেগ নির্দেশ করে, সমবেগ নির্দেশ করে। দেখো অ্যান্সার দেওয়া হয়, তবে এ বি হচ্ছে কি? সমবেগ নির্দেশ করে, যেহেতু বেগের মান কোনো চেঞ্জ হয়নি। তারপর কি? জি অংশের অতিক্রান্ত দূরত্ব ওই ওরকমভাবে আমরা বের করবো। তো জি এ না কি বলছে আমি বুঝতে পারতেছি না। ও এ অংশে, যে ও থেকে এই অংশে কি বলছে? অতিক্রান্ত দূরত্ব কত? ওই যে ইউ প্লাস ভি, সেই সূত্র দিয়ে অ্যাপ্লাই করলে আমাদের হয়ে যাবে। বুঝতে পারছো? এর আগে করলাম আমরা চতুর্থ সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আমরা যে একটা সূত্র ফেলাইছি ওই সূত্র দিয়ে করলেও হয়, কিংবা দেখো চতুর্থ সেকেন্ড একটু দেখো, চতুর্থ সেকেন্ড কই? এই যে 4তম সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, ওর এস ইকুয়াল টু ভিটি দিয়ে চতুর্থ সেকেন্ডে সমবেগে যায়। ওরা হচ্ছে এই সূত্র দিয়ে অ্যাপ্লাই করছে। তুমি চাইলে আমি যদি বলছিলাম না তম সেকেন্ডের সূত্র, ওই সূত্র দিয়ে তুমি অ্যাপ্লাই করলে পারবা, ওই সূত্রে অ্যাপ্লাই করলে তোমরা পারবা, কোনো সমস্যা নেই। তো যাই হোক, এই ছিল আমাদের এই অধ্যায় পড়াশোনা। তো ফিজিক্সের ক্ষেত্রে তোমরা কী করবে? প্র্যাকটিস করো, প্র্যাকটিস। ফিজিক্স, সায়েন্সের, অন্তত সায়েন্সের যে সকল পার্ট আছে সবগুলো প্র্যাকটিস করতে, প্র্যাকটিস ছাড়া কোনো কিছু হবে না। আর সূত্র যে সকল আছে সেই সূত্রগুলো একটু ঢালাই করে নেবে, যেমন এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জেড স্কোয়ার, এরকম বিভিন্ন সূত্র আছে না, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জেড স্কোয়ার, তাই না? এই সূত্রগুলো তোমরা একটুখানি প্র্যাকটিস করো, প্রচুর প্র্যাকটিস করতে হবে এবং প্রচুর ম্যাথ প্র্যাকটিস করতে হবে, তাছাড়া এগুলো সম্ভব না। এগুলোর গ্রাফ আসে, হ্যাঁ, এই যে এস ইকুয়াল টু ভির গ্রাফ, এই যে এস, এগুলো তারপর ভি, তারপর এস ভি গ্রাফ, তারপর ভিটির ভি এবং টির গ্রাফ। সেগুলো তোমরা গ্রাফ কীরকমভাবে বের করবো আমি একটু তোমাদের একটু হিন্টস দিই, একটু সহজ হিন্টস দিই। যদি বলে এ সমানুপাতিক বি, আর যদি বলে এ সমানুপাতিক 1/b, এই দুটার গ্রাফ কীরকম হবে? এই দুটার গ্রাফ কীরকম হবে আমি একটু বলি। এ সমানুপাতিক বির ক্ষেত্রে হচ্ছে একটু দেখে, যদি বলে এ, এটা যদি বি হয়, যদি বলে এ সমানুপাতিক বি, তাহলে গ্রাফটা হবে মূলবিন্দুগামী সরলরেখা।
এটা কিসের সূত্র? এ সমানুপাতিক বির ঘাত। আচ্ছা, আর যদি বলে ব্যস্তানুপাতিক, যদি বলে মানে এই বরাবর যদি বলে ব্যস্তানুপাতিক এ বরাবর হচ্ছে আমাদের বি, যদি বলে ব্যস্তানুপাতিক তার মানে সেটা হচ্ছে এরকম হবে, এটা হচ্ছে কি এ সমানুপাতিক 1/b, ব্যস্তানুপাতিক সম্পর্কের গ্রাফ। এই দুটো তোমরা একটু মাথায় রাখবে। এখন তোমাকে যদি বলে এস বনাম ভি এর গ্রাফ তোমার দেখাও, তাহলে তোমরা একটা সূত্র আগে নিয়ে আসবে, সেই সূত্রের সাথে তুলনা করবে যে সে তার সম্পর্ক কি ব্যস্তানুপাতিক নাকি বর্গ নাকি অন্য কিছু, এটা তোমরা দেখে তারপর সেটা থেকে হিসাব করবা। তো এই গ্রাফের ম্যাথ তোমরা এসেছে তারা ভালোভাবে পড়বা। এখন আপাতত জাস্ট দেখে রাখো, কোনো রকম শিখে রাখো, ইনশাল্লাহ কাজে দেবে। তো যাই হোক, তোমার ভালো থাকো। আসসালামু আলাইকুম।